সত্যিই জানি না আমি কেন এমন লিখছি। হয়তো এজন্যই যে আমি চাই না আর কোনো নারী আমার মতো এমন মারাত্মক ভুল করুক। হয়তো এজন্যই যে আমি চাই না কোনো ঠুনকো কারণে সাজানো সংসারগুলো এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ুক। আমি ৩৯ বছর বয়সী একজন নারী। আমাদের বিয়ে হয়েছিল দুই পরিবারের সম্মতিতে। সংসারও টিকেছিল প্রায় অনেকগুলি বছর। আমাদের একটা মেয়েও আছে, ওর বয়স ৮ বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালোই ছিল, শুধু একটু হালকা বদমেজাজি। অবশ্য তাও সবসময় নয়, মাঝে মধ্যে। সবাই ভাবে ওর বদমেজাজের জন্য নাকি আজ এই অবস্থা, কিন্তু আমি তো জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি। সব সংসারেই তো টুকটাক কিছু সমস্যা থাকে। ওই রকম আমাদের মধ্যেও মাঝে মাঝে ঝগড়াঝাটি হতো, কিন্তু ঝগড়া বাঁধলেই আমি নিজের তল্পিতল্পা গুছিয়ে নিয়ে বাপের বাড়ির দিকে রওনা দিতাম। বাপের বাড়িতে বোনেরাও আসতো, আর ভাইরা তো ছিলই। ওদের কাছে কেঁদে কেটে সব বলতাম। তখন সবাই ওকে ফোন করে খুব কথা শোনাতো। আমার ভাই তো রীতিমতো অপমান করত। আমার কাছেও মনে হতো ঠিকই তো আছে, কত বড় সাহস, আমার সাথে লাগতে আসে, আমাকে নিজের মতো চালাতে চায়। আমার মধ্যে কেমন একটা জেদ বা ইগো কাজ করত। আসলে সেই ছোট থেকে এভাবে আমি বড় হয়েছিলাম। সুন্দরী বলেও যথেষ্ট অহংকার ছিল আমার। আমার স্বামীর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, ওর কাছে ক্ষমা চাইব, এসব ভাবতেই পারতাম না। উল্টে ওকে বড় গলা করে বলতাম, ডিভোর্স দিয়ে দাও, তোমার মতো লোকের সাথে কে সংসার করবে। না, ডিভোর্স আমি কখনোই ঠিক মন থেকে চাইনি। ওটা ছিল মুখের কথা মাত্র। ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াই তখন আমার কাছে সঠিক সিদ্ধান্ত বলে মনে হতো। সেই একদিনের কথা এখনো আমার বেশ মনে পড়ে। সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে আমরা দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম। রাগে আমার সারা শরীর কাঁপছে, যা মুখে আসছে তখন তাই বলছি ওকে। তুই তোকারি গালিগালাজ অপমান কিছু বাদ যায়নি। এক পর্যায়ে সহ্যের বাঁধ ভেঙে যেতে ও আমার গায়ে হাত তুলল। এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তোলেনি, কিন্তু ওই একটা থাপ্পড়, ওটাই যথেষ্ট ছিল। আমি বাপের বাড়ি চলে গেলাম। আর হ্যাঁ, আমি বরাবরের মতো এবারও নিজের দোষের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে আর লাভ কি? সবাইকে যা বলেছি সেটার ওপর ভিত্তি করেই তারা বিচার করেছে। পরিবারের সবাই বলল, এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই তোর, মামলা ঠুকে ফাঁসিয়ে দে ওকে, বুঝুক ঠেলা। আমি সবার পরামর্শে ওর বিরুদ্ধে আদালতে মামলা ঠুকে দিলাম। ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো। খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল। ওর পরিবার থেকে আত্মীয়রা এসে বারবার অনুরোধ করলো আমি যেন এই কেসটা তুলে নিই। ভেতরে ভেতরে আমিও চিন্তা করতাম, আচ্ছা আমার স্বামী কি আসলে সত্যিই আসামি? ও কি কোনোদিনও নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে? আমি যদি ওকে এত কুকথা না শোনাতাম, তাহলে কি ও আমার গায়ে সেদিন আদৌ হাত তুলতো? আমার ভাই বোন আমাকে বুঝিয়েছিল যে আমি যদি এত কিছুর পরেও ওর কাছে ফিরে যাই, তাহলে কিন্তু ও ভাববে যে আমি বুঝি খুব অসহায়। আমাকে তখন ও আরো পেয়ে বসবে, আমার উপর নিজের ইচ্ছা মতো ছড়ি ঘোরাবে। একবার গায়ে হাত তুলেছে মানে বারবারও এই কাজ করবে। কাজেই নিজে থেকে ফিরে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমার মনের ভেতর কে যেন চিৎকার করে বলতো, ও তো এমন লোক নয় রে। ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিনই আমার পায়ে মাথা দিয়ে আমার কাছে ক্ষমা চেয়েছিল। এসব ৭-৫ কথা ভেবে ভেবে আমি শেষ অবধি মামলা তুলে নিলাম। তবে ওর কাছে আর ফেরত গেলাম না। কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার বিবেচনা হলো। সবার কাছে ও দোষী প্রমাণিত হলো। সবাই ওকে নানা কথা বোঝালো, উপদেশ দিল। তারপর আমরা আবার সংসার করতে শুরু করলাম। এরপরেও কয়েক বছর ভালোই চলছিল, কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। ব্যাস, কাপড় চোপড় গুছিয়ে আবার আমি বাপের বাড়ি গিয়ে উঠলাম। এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ। আমি বাড়িতে ফিরতে চাইলে আমার পরিবার বলল,
এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না। আর আমার ভাইয়ের কথা ছিল, ওসব অসুস্থ টসুস্থ কিছু নয় বুঝলি, সব ওর বাহানা, পুরো নাটক করছে। আমরা চাইছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করে নিয়ে যাক, কিন্তু এবার আর কেউ আসলো না ওদের বাড়ি থেকে। এর কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। ডিভোর্স লেটার দেখে আমাদের পরিবারের সবাই খুব ক্ষেপে গেল। কত বড় সাহস ব্যাটার, আমাদের মেয়েকে এত কষ্টে রেখেছে, তার উপর ডিভোর্স লেটার পাঠায়। সবার কথায় আমার কাছেও মনে হলো ঠিকই তো, কত বড় সাহস ওর, আমাকে ডিভোর্স দিতে চায়। ওর সব ভুলগুলো চোখের উপর ভাসতে লাগলো। ভাই মনে করিয়ে দিল ও হলো সেই ছেলে যে কিনা তোর গায়ে হাত তুলেছে। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম এবার ডিভোর্সই দেব ওকে। কে চায় এমন ফালতু লোকের সংসার করতে? কোর্টে গিয়েও ওকে হেনস্থা করার চেষ্টা করলাম। আমার মাসিক খরপোশের খরচ বাড়িয়ে একটা আকাশছোঁয়া পরিমাণ দাবি করলাম। আমি চাইছিলাম যে ওর যেন পুরো দেওয়ালে পিঠ ঠেকে যায়, ও যেন নিজে থেকে আমার কাছে এসে আবার সংসার করতে চায়। আসলে ডিভোর্স হোক সেটা আমি কখনোই চাইনি, কিন্তু জেদ আমাকে খেয়ে নিচ্ছিল। আগ বাড়িয়ে ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব। ওর কাছে ছোট হওয়া আমি মানতেই পারিনি, কিন্তু আশ্চর্য ব্যাপার, ও আমার আকাশ ছোঁয়া সমস্ত দাবি মেনে নিল। আমাদের মেয়েকে আমি পেয়ে গেলাম। ভরণ পোষণ, মাসিক খরপোশের খরচ, ওর অর্ধেক সম্পত্তি, সব বিনিময়ে ও পেল শুধু ডিভোর্স। আমাদের ডিভোর্স হয়েছে আজ প্রায় 3.5 বছর হলো। ও আবারও বিয়ে করেছে, 2 ছেলের বাবা হয়েছে, সুখেই আছে বোঝা যায়। আসলে ওর মতো নির্ঝঞ্ঝাট স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে। এখন আমার নিজের কথা ভেবে খুব আফসোস হয়। মানুষের মুখের কথা কখনো কখনো ছুরির চেয়েও ধারালো হতে পারে। ও আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই, কিন্তু আমি কথার তীরে ওকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতাম। শারীরিক নির্যাতন করিনি সত্যি, কিন্তু মানসিকভাবে ওকে খুব কষ্ট দিতাম। এসব কথা আমার পরিবার বা ভাই বোনকে কখনোই বলা হয়নি আমার। নিজের দোষের কথা মানুষ কতটাই বা বলে। মাঝে মাঝে ভাবি, ইস, আমার পরিবার যদি একটু নিজে থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিত। যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিক বলতে পারতাম।